আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। আওয়ামী লীগ যখন একের পর এক জঙ্গিদের আস্তানা গুড়িয়ে শয়ে শয়ে জঙ্গিদের গ্রেপ্তার করছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই বলছিলেন যে সরকার নাকি জঙ্গি নাটক করছে, আর ইউনূস সেই জঙ্গিবাদের বা সেই জঙ্গিদের নিয়েই ক্ষমতা দখল করে জেলখানা থেকে সকল জঙ্গিদের মুক্ত করে দিয়েই শুধু ক্ষান্ত হননি, সারা দেশে অবাধে জঙ্গি তৎপরতার সুযোগই শুধু দেননি। পাকিস্তান, আফগানিস্তানের মতো জঙ্গিদের অভয়ারণ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদেরকে নিরাপদে বাংলাদেশে যাওয়া আসার বা বাংলাদেশ থেকে যাওয়ার, ট্রেনিং নেওয়ার সমস্ত সুযোগ করে দেওয়ার পর তারেক রহমানের ক্ষমতা 2 মাস পেরোতে না পেরোতেই দেশে জঙ্গি অ্যালার্ট জারি করা হলো। জ্বালানি তেলের অভাব নেই, কিন্তু পেট্রোল পাম্পে লম্বা লাইন। এর মতোই দেশে কোনো জঙ্গি নেই, তবু কেন রেড অ্যালার্ট? এসব প্রশ্ন তুললেই আপনি ফ্যাসিবাদের দোষর। এর আগে বিমান বাহিনীতে জঙ্গি শনাক্ত হওয়া বিষয়ে একটি ভিডিও কলাম আপনারা দেখেছেন। আসুন এবার গোটা দেশের জঙ্গি পরিস্থিতি নিয়ে একটু আলাপ করা যাক। সবচেয়ে বড় কথা হলো, জাতীয় সংসদে যাদেরকে আমরা বিরোধী দল হিসেবে পেয়েছি, তারা 1971 সালে তো বটেই, বর্তমান বিরোধী দলীয় নেতা এবং তার পুত্রের বিরুদ্ধে রয়েছে জঙ্গি তৎপরতার অভিযোগ। আর নতুন সৃষ্টি হওয়া ইউনূসের কিংস পার্টি এনসিপির কথা কি আর বলবো, সবই আপনারা জানেন। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে সবচেয়ে বড় মিথ বা মিথ্যাটি হলো এটি নাকি হঠাৎ করে জন্ম নেয়, এটি নাকি নাটক। বাস্তবতা হলো জঙ্গিবাদ কখনো হঠাৎ জন্ম নেয় না। তাকে রাজনৈতিক আশ্রয়, প্রশাসনিক শিথিলতা, বিচারিক নমনীয়তা এবং সামাজিক বৈধতা দিয়ে দিয়ে বড় করা হয়। হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশ রাষ্ট্র যে কঠোর জঙ্গিবাদ বিরোধী বা জঙ্গি বিরোধী কাঠামো দাঁড় করিয়েছিল, সেটি শুধু পুলিশি অভিযান ছিল না, সেটি ছিল রাষ্ট্রের আত্মরক্ষার নীতি। জেএমবি, নব্য জেএমবি, আনসার আল ইসলাম, সাকিয়া, এইসব নেটওয়ার্ক গুলোর বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার, নজরদারি এবং বিচারিক প্রক্রিয়া দীর্ঘদিন দেশকে বড় ধরনের হামলা থেকে রক্ষা করেছিল। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে কাজ করছিলেন সেনাবাহিনী এবং পুলিশের কিছু চৌকস কর্মকর্তা। ভয়ঙ্কর কথা হলো, ইউনূস সরকার ধরে ধরে তাদেরকেই জেলে ঢুকিয়েছিল, আর ইউনূসের বর্ধিত তারেক রহমানের সরকার তাদের শাস্তি নিশ্চিত করার কাজটি করছে। এ বিষয়ে পরে কথা বলছি আরো। তার মানে হচ্ছে 2024 সালে তথাকথিত গণ অভ্যুত্থানের পর সেই কাঠামো ভেঙে ফেলা হলো, রাষ্ট্রের শৃঙ্খলা ভাঙলো, থানায় হামলা হলো, অস্ত্রাগার লুট হলো, কারাগার ভাঙলো, আর জেল থেকে বেরিয়ে এলো জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, হত্যাকারী, 21শে আগস্টের গ্রেনেড হামলাকারী, টাকা পাচারকারী, চাঁদাবাজির পুরনো মুখগুলো। নরসিংদী কারাগার ভাঙার ঘটনায় 900 জনের বেশি বন্দির পালানো, আগ্নেয়াস্ত্র এবং হাজার হাজার রাউন্ড গুলি লুট হওয়া কোনো সাধারণ বিশৃঙ্খলা ছিল না। এটি রাষ্ট্রের নিরাপত্তা প্রাচীর ভেঙে দেওয়ার ঘটনা এবং জঙ্গিদের হাতে রাষ্ট্র দখল হয়ে যাওয়া। তার মানে ডক্টর ইউনূসের নেতৃত্বে জঙ্গিরা 18 মাস ধরে বাংলাদেশকে দখল করে রেখেছিল। এ বিষয়েও পরে বলছি আরো। মানে আজ যে রেড অ্যালার্ট জারি করতে হচ্ছে, তার বীজ বপন হয়েছিল তখনই, আসলে যখন জঙ্গিদের মুক্তি দেওয়া হলো, যখন শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে এলো, যখন থানার অস্ত্র সাধারণ অপরাধী এবং উগ্রবাদীদের হাতে চলে গেল, তখনই ভবিষ্যতের সংকট লেখা হয়ে গিয়েছিল। শেখ আসলাম, কিলার আব্বাস, পিচ্চি হেলাল, ইমন, ফ্রিডম রাসু, শিবির, নাসির, টিটন, এরা শুধু ব্যক্তি নয়, এরা অপরাধী নেটওয়ার্কের এক একজন গডফাদার, প্রতীক। এদের মুক্তি মানে শুধু কয়েকজন বন্দির বেরিয়ে আসা নয়, বরং চাঁদাবাজি, দখল, কন্ট্রাক্ট কিলিং এবং রাজনৈতিক সন্ত্রাসের পুরনো বাজার আবার খুলে দেওয়া। আর এর মধ্যে মেজর হাসিনুর রহমান, মেজর জিয়া, এদের মতো শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিরা তো আছেই। তারা বাংলাদেশে খুল্লাম খুল্লা কথা বলছে, যদিও
হাসিনুর এখন কোথায়? মেজর হাসিনুরের সম্বন্ধে যখনই কথা উঠছে মেজর হাসিনুর আত্মগোপনে চলে গেছে, তাকে দেখা যাচ্ছে না। প্রশ্ন হলো, যারা এক সময় বলতো জঙ্গি নেই, জঙ্গি নাটক, তারা আজ কেন জাতীয় সংসদ, পুলিশ স্থাপনা, সেনা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, শাহবাগ, জনবহুল এলাকা এবং অস্ত্রাগার নিয়ে আতঙ্কিত? কেন সিটিটিসি কে সম্ভাব্য হামলার সতর্কতা দিতে হচ্ছে? কেন নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত সেনা সদস্যদের যোগাযোগের কথা সামনে আসছে? কারণ রাষ্ট্র যখন আদর্শগতভাবে দুর্বল হয়, যখন জঙ্গি শুধু পাহাড়ে বা মাদ্রাসায় থাকে না, সে ঢুকে পড়ে প্রশাসনে, রাজনীতিতে, নিরাপত্তা কাঠামোয়, এমনকি সংসদেও। গত 23শে এপ্রিল পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাতীয় সংসদ ভবন, পুলিশ এবং সামরিক স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, শাহবাগ সহ রাজধানীর জনবহুল এলাকায় সমন্বিত হামলার পরিকল্পনা করছে। সিটিটিসি তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহমেদ সামির সঙ্গে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল। অর্থাৎ জঙ্গি নেটওয়ার্ক এখন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে অনুপ্রবেশ করেছে অলরেডি। এই পরিস্থিতি আকস্মিক নয়, এটি 2024 সালের 5ই আগস্টের পর থেকে সিস্টেম্যাটিক্যালি তৈরি করা হয়েছে। ইউনূসের অবৈধ সরকার ক্ষমতায় নেওয়ার পর প্রথম 4 মাসে 174 জন জঙ্গি এবং 11 জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। কারা বিভাগের হিসাব বলছে, প্রথম 8 মাসে শুধু জেএমবি মামলায় 148 জন জঙ্গি জামিন পেয়েছেন। সুইডেন আসলাম, কিলার আব্বাস, পিচ্চি হিলাল, সানজিদুল ইসলাম ইমন, খোরশেদ আলম রাসু, খন্দকার নাইম টিটন, নাসির উদ্দিন শিবির নাসির, এরা প্রত্যেকেই সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত অপরাধী। এদের প্রত্যেককে 15 থেকে 20 বছর কারাভোগের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এখন তারা ঢাকার মগবাজার, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, রমনা সব জায়গায় আবার চাঁদাবাজি, দখল এবং সহিংসতায় জড়িয়ে পড়েছে। পিচ্চি হেলালের অনুসারীরা মোহাম্মদপুরে সক্রিয়, ইমন গ্রুপ ধানমন্ডি এবং এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীদের কুপিয়ে আহত করছে। কিলার আব্বাসের লোকজন ভাসান টেকের সরকারি জমি দখলে নেমেছে। এই জঙ্গি এবং সন্ত্রাসী তৎপরতা শুধু সাধারণ অপরাধে সীমাবদ্ধ নেই। জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে জঙ্গি নেটওয়ার্কের গভীর সম্পর্ক সুপ্রতিষ্ঠিত সত্য। 2022 সালের ডিসেম্বরে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছিলেন, জামায়াতের আমির শফিকুর রহমানকে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ এমবিবিএস পাশ করা এক চিকিৎসক ছিল এই সংগঠনের সিলেট অঞ্চলের সমন্বয়ক। পুলিশ বলছে, সাইফুল্লাহর নেতৃত্বে 11 জন দুর্গম পাহাড়ে কেএনএফ এর ক্যাম্পে প্রশিক্ষণ নিতে হিজরত করেছিল, আর তাদের ফিরিয়ে আনার পুরো ব্যবস্থা করেছিলেন শফিকুর রহমান নিজেই। হিজরতকারীদের ব্যয়ভার বহন করেছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে শফিকুর রহমান স্বীকার করেছিলেন তিনি তার ছেলের জঙ্গিবাদে জড়ানোর বিষয়টি জানতেন এবং ক্ষেত্র বিশেষে সহযোগিতাও করেছেন। সেই জামায়াতের আমির আজকে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা। এই জামায়াতি আজ বলছে অতীতে জঙ্গিবাদের নাটক হয়েছে। যে জঙ্গিবাদের সঙ্গে নিজেদের আমিরের বা বর্তমান বিরোধী দলীয় নেতার ছেলে জড়িত ছিল, সেই জঙ্গিবাদকে তারা অস্বীকার করেছিল। বিবিসি বাংলার একটি রিপোর্টে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এবং সরকারের নীতি নির্ধারকেরা মিলে জঙ্গিবাদ ইস্যুতে কোনো উদ্বেগ নেই বলে প্রচার করেছিল 2025 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে। স্বরাষ্ট্র উপদেষ্টা, তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছিলেন দেশে কোনো জঙ্গি নেই। পুলিশ বলেছিল যখন দেশে কোনো জঙ্গি নেই। অথচ মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় যখন জঙ্গিবাদের জন্য ধরা পড়ছিল তখন সরকার চুপ ছিল। আর এখন সরকার বা সরকারের পুলিশ রেড অ্যালার্ট জারি করছে। ওই বিবিসির রিপোর্টে নেত্র নিউজের প্রধান সম্পাদক বা নেত্র নিউজের প্রধান তাসলিম খলিল বলেছিলেন, বাংলাদেশে জিহাদি সন্ত্রাসবাদ ছিল, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। হোলি আর্টিজানের হামলার দায়িত্ব আইসিসের হেডকোয়ার্টার রাক্কা থেকে স্বীকার করা হয়েছিল। ব্লগার, প্রকাশক হত্যার দায়িত্ব আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখা স্বীকার করেছে। এসবের প্রুফ অফ প্রেজেন্স আছে, অস্তিত্ব নেই বলা যায় না। তিনি আরো বলেছিলেন, যারা জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তারা অবস্থানগতভাবে এখন ভালো আছে, কারণ এক সময় যে প্রেসার ছিল সেই প্রেসার এখন তাদের উপর নেই। তার মানে আওয়ামী লীগ তাদের উপর প্রেসার দিয়েছিল, এখন তাদের উপর সেই প্রেসারটা নেই। নরসিংদী কারাগার ভাঙার ঘটনায় 900 বন্দী পালিয়েছিল, লুট হয়েছিল 85টি আগ্নেয়াস্ত্র এবং 8,500 রাউন্ড গুলি। থানার পর থানার
হামলা, অস্ত্রাগার, লুট এসব ঘটেছে তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের নামে। সেই অস্ত্র এখন কার হাতে? যারা থানায় আগুন দিয়েছে, যারা সরকারি ব্যবস্থাপনা বা স্থাপনা ভাঙচুর করেছে, তাদের একাংশকে জুলাই সন্ত্রাসী বীর বানানো হয়েছে। তারা এখন সংসদেও আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই বয়ান, আমরা সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম, হয়তো এখন অনেকেই ভুলে যান বা ভুলে গেছেন, কিন্তু সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি আর প্রশিক্ষণ কখনো ভোলা যায় না। সবচেয়ে বিপজ্জনক হলো জঙ্গিবাদ এখন আর শুধু গোপন সেলে সীমাবদ্ধ নেই, একটি রাজনৈতিক ভাষা পেয়েছে, সামাজিক সহানুভূতি আদায় করার চেষ্টা হয়েছে। জুলাই পরবর্তী বিজয়ীর গল্পে ঢুকে গেছে তারা, যারা থানায় থানায় আগুন দিয়েছে, অস্ত্র লুট করেছে, সরকারি ব্যবস্থাপনা ধ্বংস করেছে, তাদের একাংশকে জুলাই যোদ্ধা বানানো হয়েছে, তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। এই বয়ান রাষ্ট্রের জন্য একটা বিষ। কারণ যে সমাজ সন্ত্রাসীকে নায়ক বানায়, সে সমাজ পরে যতই রেড অ্যালার্ট জারি করুক না কেন, নিজেকে বাঁচাতে পারে না। অর্থনীতি, সংখ্যালঘু নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা সবই এই সংকটের সঙ্গে যুক্ত। ঢাকার বাজারে চাঁদাবাজি বাড়লে বিনিয়োগ কমে, সংখ্যালঘুর উপর হামলা বাড়লে সামাজিক আস্থা ভাঙে, সীমান্ত দিয়ে অস্ত্র এবং উগ্রবাদী নেটওয়ার্ক চলাচল করলে ভারত সহ পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়। বাংলাদেশ তখন শুধু নিজের ভেতরে অগ্নিগর্ভ থাকে না, আঞ্চলিক নিরাপত্তার সমস্যায় পরিণত হয়। বিগত 2রা এপ্রিল 2026 জাতীয় সংসদে এক সংসদ সদস্যকে জঙ্গি এমপি বলে সম্বোধন করার ঘটনা প্রমাণ করে যে জঙ্গি আসলে সর্বত্র নয়, জঙ্গি সব জায়গায় ঢুকে গেছে। জঙ্গি হুমকি এখন সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছে। সেই সঙ্গে গত কয়েক মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা, বাড়ি ঘরে অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর, মাজার ভাঙচুর, এসব উগ্রবাদী তৎপরতা আপনি চোখের সামনে দেখতে পেয়েছেন। এই সরকারের আমলেই সংখ্যালঘু নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছে, যা আন্তর্জাতিক মহলেও প্রশ্নের মুখে ফেলেছে বাংলাদেশকে। তাই রেড অ্যালার্ট আসলে যথেষ্ট নয়। আগে বলতে হবে কারা জঙ্গিদের মুক্ত করলো, কারা অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলো, কারা জুলাই সন্ত্রাসীদের দায় মুক্তি দিল, কারা জামায়াত শিবিরকে রাজনীতির কেন্দ্রস্থলে ফিরিয়ে আনলো, আর কারা আজও জঙ্গিবাদকে রাজনৈতিক সুবিধার চোখে দেখে। এসব প্রশ্নগুলোর জবাব ছাড়া কোনো নিরাপত্তা অভিযান সফল হবে না। কারণ জঙ্গি দমন শুধু বন্দুক দিয়ে হয় না, জঙ্গি দমন হয় রাষ্ট্রের নৈতিক অবস্থান দিয়ে। যে রাষ্ট্র নিজেই উগ্রবাদের সঙ্গে আপোষ করে, সেই রাষ্ট্রের রেড অ্যালার্ট শেষ পর্যন্ত জনগণের নিরাপত্তা নয়, নিজের ভয়ের ঘোষণা হয়ে দাঁড়ায়। আপনাদের মনে থাকার কথা যে আমি আগেও বলেছি যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং তার ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে আপনি কি চুপ থাকতে পারবেন বা চুপ থাকা উচিত? 2022 সালের ডিসেম্বরে আমরা স্পষ্ট জানতে পেরেছিলাম যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাথে তাদের সম্পৃক্ততা, এবং পুরো অঞ্চলের সমন্বয়ক ছিল জামায়াতের আমিরের ছেলে। তারা এখন কোথায় বলেন? সুতরাং এই সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা যারা করেছে, এবং তারা এখন যদি সংসদের বিরোধী দল আর বিরোধী দলীয় নেতা হয়, তাহলে আর তাদের বিরুদ্ধে তো এখনো কোনো গুরুতর অনুসন্ধান এখনো হয়নি। কেন হলো না? এখন তো সবার আগে উচিত জামায়াত ইসলামের আমির এবং তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগের স্পষ্ট তদন্ত হওয়া, তাই নয় কি? এনসিপি নেতারা ইউনূস সরকারের 18 মাসে দেশে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে, দেদারসে মাজার ভেঙেছে, পুড়িয়ে মেরেছে পীরদেরকে। তারেকের আমলেও সেটা ঘটেছে। তাদেরকে কি এখনো বিচারের আওতায় আনা হয়েছে? তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো 2024-এর জুলাই সন্ত্রাস তো আসলে একটি জঙ্গি হামলা, এবং সে কারণেই ইউনূস সরকার দেশের জঙ্গিদের প্রতি এত নমনীয় সহনীয় ছিল। আর ইউনূস সরকারের উপদেষ্টা আদিলুর রহমান সুব্রত সেই জঙ্গিদের হাতেই ক্ষমতা তুলে দিতে চেয়েছিলেন। দুঃখজনক ব্যাপার হলো আওয়ামী লীগ আমলে যেসব সেনা কর্মকর্তা জঙ্গি নির্মূলে ভূমিকা রেখেছিলেন, বেছে বেছে তাদেরকে এখন বিচারের নামে প্রহসনের মাধ্যমে সাজা দেওয়ার চেষ্টা চলছে। মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি বাংলাদেশের জঙ্গিদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন এবং বলতে গেলে বাংলাদেশকে নিরাপদ করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তার বিচার চালানো হচ্ছে অস্বাভাবিক দ্রুত গতিতে। এরপরে এই উদাহরণ থাকার পরে বাংলাদেশে আর কেউ জঙ্গি দমনে কাজ করবে? রেড অ্যালার্ট দিয়ে কি হবে আমাকে বলেন? এই সরকার কি সত্যি জঙ্গি দমনে সক্ষম? কিংবা তার চেয়েও বড় প্রশ্ন হলো সরকার কি আগ্রহী কিনা? যে সরকার জামায়াতের সঙ্গে মিত্রতা ছিল, জামায়াত ছিল তাদের রাজনৈতিক মিত্র, ক্ষমতার মিত্র এবং এক মায়ের পেটের দুই ভাই, এখন সেই জামায়াত সংসদে তাদের সরকারের অংশ। এখন তো 3 দলীয় সরকার কাজ করছে, জামায়াত, বিএনপি, এনসিপি, এবং তারা সংসদে সবাই আলো করে বসে আছে। যে সরকারের বিরোধী দলের নেতা এবং জামায়াতের আমিরের ছেলে জঙ্গি নেতা,
তারা কিভাবে জঙ্গিবাদ দমন করবে? সবার আগে দেশ, এই স্লোগান যদি সত্যি ধারণ করতে হয় তবে জঙ্গি ইস্যুতে কাউকে ছাড় দেওয়ার তো সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হলো জাতীয় সংসদও জঙ্গিদের দখলে। আর রেড অ্যালার্ট জারি করে আসলে কি হবে? আপনি জঙ্গিদের নিয়ে সারাদিন আওয়ামী লীগের যারা জঙ্গি দমন করেছিল তাদের কথা বলবেন, তাদের বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকে নিষিদ্ধ করবেন, আর রেড অ্যালার্ট জারি করবেন। এসব নাটক আসলে খায় না, নাটক কম করো প্রিয়। জঙ্গিরা সরকারের আশেপাশেই গুপ্ত না এখন প্রকাশ্য রূপে বিরাজ করছে। সুতরাং আপনি রেড অ্যালার্ট জারি করে কিছু হবে না। আপনি বাংলাদেশের রাজনৈতিক ময়দান উন্মুক্ত করতে হবে। বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হলে যেসব জঙ্গিদের নিয়ে আপনি সংসদে বসছেন তাদেরকে আগে ধরেন, তাদের বিরুদ্ধে আগে অনুসন্ধান করেন, তারপরে কথা বলেন, তারপরে রেড অ্যালার্ট জারি করেন। কোনো লাভ নেই, রেড অ্যালার্ট আগে সংসদে জারি করেন। জুলাই আন্দোলনের পোস্টার বয় আবু সাইদ যে জামাত শিবিরের স্লিপার সেলের সদস্য ছিল সেটি অবশেষে স্বীকার করে নিয়েছেন জামাতে ইসলামীর হিন্দু শাখার আমির ওয়ান অ্যান্ড অনলি পিনাকি ভট্টাচার্য। শুনুন তার মুখ থেকে। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটি স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5ই আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। এই কথাটি আমি জুলাই 2024-এর 19 তারিখ থেকে বলে এসেছি। আবু সাইদ গুলি খেয়ে মারা গেছে এই ন্যারেটিভ যখন সামনে আনা হয় তখন তার প্রোফাইলটি আমি ঘুরে দেখে স্পষ্ট হয়েছি সে জামাত শিবিরের জঙ্গিবাদে বিশ্বাস করে। আমাকে অনেকেই অনেক ধরনের ট্যাগ দিয়েছেন। আমি আসলে এই বিষয়ে কিছু জিনিস স্পষ্ট করতে চাই। আমার সাথে হয়তো অনেকের মিলবে বা অনেকেরই মিলবে না। প্রিয় বন্ধুগণ, আপনি যখন দেখবেন আপনাদের যে আইডল আবু সাইদের মতো শিক্ষার্থী বুক পেতে দিচ্ছে ন্যায্য আন্দোলনের জন্য, সেটাকে আপনি সমর্থন করবেন। আমার সেই আন্দোলনে বুক পেতে দেওয়াকে সমর্থন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যক্তি আবু সাইদ কে, তার উদ্দেশ্য কি, সেটা আমাকে বুঝতে হবে। আপনি যদি শহীদ হওয়ার জন্যই কোথাও যান, বুক পেতে দেন এবং সেটাকে আমি বগল বাজিয়ে সমর্থন করতেই হবে, না করলে আমি খারাপ হয়ে যাব, আমি আসলে প্রগতিশীল না, আমি সরকারের দালাল হয়ে যাব, এই ধারণা বোধহয় ঠিক নয়। আবু সাইদ মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সমস্বরে গাওয়াটা কোনো যৌক্তিকতা নেই। আবু সাইদ বিশ্বাস করে যে পয়লা বৈশাখ বা বাঙালির কৃষ্টি কালচার এটা আসলে অর্থহীন, এগুলোর কোনো দরকার নেই। আবু সাইদ মনে করে তার আইডল হচ্ছে কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী। আবু সাইদ কুখ্যাত জঙ্গি, স্বঘোষিত জঙ্গি এবং জঙ্গিবাদের অপরাধে জেল খাটা ব্যক্তি এই যে হারুন ইজহার, তাকে সে আইডল মনে করে। এইরকম একজন ব্যক্তি যে কিনা জঙ্গিবাদীদের কাছ থেকে ব্রেন ওয়াশ হয়ে সে তার জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে কোনো জায়গায় বিলিয়ে দিতে পারে, তাদের মতো ছাত্রদের সমর্থন করার আগে আমাকে ভাবতে হবে। ছাত্রদের পক্ষ থেকে মেট্রো স্টেশন পুড়িয়ে দেওয়া, ফ্লাইওভার পুড়িয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করার মতো সিদ্ধান্ত যখন নিতে দেখি, তারা সুযোগে পেয়ে পুলিশ সদস্যকে নির্মমভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মারার মতো ঘটনা যখন তাদের ঘটাতে দেখি, তাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখা ছাত্রলীগের নেতাদেরকে বিল্ডিং থেকে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করতে যখন দেখি, তখন তাদের মধ্যে সন্ত্রাসী পুলিশ এবং ছাত্রলীগদের মধ্যে পার্থক্য দেখি না। আমাকে তখন থামতে হয়। আলু পোড়া খাওয়ার মতো অ্যাক্টিভিস্ট আমি নই। অর্থাৎ সরকারের সাথে আমার বহু জায়গায় বিরোধ রয়েছে। যারা আমাকে সরকারের দালাল বলে ট্যাগ দিচ্ছেন তারা আমার সাথে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়গুলো মিলিয়ে দেখবেন। এই আওয়ামী লীগের কারণে আমাকে পাসপোর্ট হারাতে হয়েছে। আমি এখন এই মুহূর্তে বা গত 5 বছর ধরে স্টেটলেস, আমার কোনো আইডেন্টিফিকেশন নেই। এটা কে কেটেছে? আওয়ামী লীগ সরকার। কার সাজেশনে? কুখ্যাত সেই হেফাজতে ইসলামের সাজেশনে বা নির্দেশনায় আমার পাসপোর্ট ডিজিএফআই দ্বারা ছিনিয়ে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী হাসান মাহমুদের ভাই একজন বৌদ্ধ ভিক্ষুর জমি সম্পত্তি বিহার দখল করে নিচ্ছিল। আমি সেটার প্রতিবাদ করেছি বলে আমার বাবা মা, ছোট ছোট বোন, তাদেরকে ধরে নিয়ে খাবার দাবার ছাড়া 48 ঘন্টা থানার লকআপে আটকে রেখেছিল এবং তাদের উপরে মানসিক নির্যাতন চালিয়েছিল, যে ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে নিরপেক্ষভাবে তদন্ত করার পর। এই সেই আওয়ামী লীগ যাদের পুলিশ সদস্যরা, বিশেষ করে একজন পুলিশ সুপার রাজীব ফারহান, তার নেতৃত্বে আমার পেজ সরকারি সরঞ্জাম ব্যবহার করে হ্যাক করা হয়েছে। এবং এই সেই আওয়ামী লীগ যাদের নিয়ন্ত্রণে বিটিআরসি আমার ইউটিউব কন্টেন্ট এবং ফেসবুক কন্টেন্ট প্রতিনিয়ত বাংলাদেশে ব্লক করে চলেছে। সুতরাং আমার সাথে সরকারের পীড়িত নাকি আমি সরকার দ্বারা ভিকটিম, সেই হিসাব
আপনার সাথে সরকারের কি ঝামেলা, কতটুকু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা থেকে মিলিয়ে নেবেন। কিন্তু সরকারের সাথে আমার বিরোধ, তাই বলে সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় কাঁঠাল ভেঙে আমি খাবো এমন অ্যাক্টিভিস্ট তো আমি নই, আমি পিনাকি নই, আমি ইলিয়াস হোসেন নই, আমি জুলকারনায়ন শায়েরের মতো এরকম উস্কানিদাতা ব্যক্তি নই যে আমি এই সুযোগে সরকারের ক্ষতি করার জন্য সাধারণ ছাত্রদের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেব এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, পিনাকি ভট্টাচার্যের উস্কানির কারণে আজকে আরবের দেশগুলোতে বাংলাদেশের শ্রমিকরা যারা তাদের জমি জমা ঘরবাড়ি বিক্রি করে পরিবার পরিজনের মুখের দিকে তাকিয়ে তাদের পেটে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য প্রবাসে গেছেন, শ্রমিক হিসাবে তাদেরকে আজকে 3 জনকে দেখতে পাচ্ছি লাইফ সেন্টেন্স, সারা জীবন জেলে থাকতে হবে এই ইউনাইটেড আরব আমিরাতে, এবং 56 জনের মতো ব্যক্তিকে জেল খাটিয়ে তারপরে বাংলাদেশে ডিপোর্ট করবে। এবং এটা সৌদি আরবে হয়েছে, এটা কাতারেও হয়েছে। কেন? তারা এই পিনাকিদের মতো অ্যাক্টিভিস্টদের উস্কানিতে সেই দেশে ভাঙচুর করেছে, সেই দেশের সম্পত্তি নষ্ট করেছে। যেমনটা বাংলাদেশে এই ধরনের উস্কানিদাতা যারা বিদেশে বসে সেফ সাইডের থেকে সাধারণ শিক্ষার্থীদের লেলিয়ে দিচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য, যারা লেলিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে হত্যা করার জন্য, যাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে নিজের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য, আমি সেরকম কোনো অ্যাক্টিভিস্ট নই, আমি সেটা পারবও না। সুতরাং আমি আমার জায়গা থেকে এই আন্দোলনকে একদিক থেকে সমর্থনও করেছি, আবার এই আন্দোলনের শিক্ষার্থীদের অশিক্ষার্থীমূলক যে আচরণ সেটাকে আমি নিন্দা জানিয়েছি। তো এখন আমাকে আপনি কিভাবে ট্যাগ দেবেন, কি বলবেন, সেটা আপনারই ব্যাপার। আমি আমার আদর্শের বিরুদ্ধে যায় বা আমার আদর্শের বিরুদ্ধে থাকা ব্যক্তিরা উপকৃত হবে, আলুপোড়া খাবে এমন কোনো সুযোগ তৈরি করে দেব না। আপনার যেমন রাজনৈতিক অবস্থান নেয়ার পূর্ণ অধিকার রয়েছে, আমারও ব্যক্তি হিসাবে রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত না থাকলেও নিরপেক্ষভাবে আমি যে কোনো কিছুতে অবস্থান নিতে পারি, যদি সেটা হয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা, হত্যা, তাহলে নিশ্চয়ই আপনি আমার সমালোচনা করতে পারেন। কিন্তু আমি যদি কাউকে মারতে না বলি, আমি কাউকে কাটতে না বলি, সেখানে আপনি আমাকে নিয়ে তিরস্কার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি আমাকে অপরাধী মনে করি না। দেখুন, আপনারা জানেন জিহাদ সম্পর্কে, আবু সাইদের মতো মিসোজিনিস্ট স্যাডিস্ট ছেলেপেলেরা আসলে ব্রেন ওয়াশড হয় এই জিহাদের দ্বারা। কিভাবে আপনারা তাও জানেন, 72 হুর পাবে পরকালে। এই জগতে অর্থাৎ পৃথিবীতে যদি নারী সঙ্গ বা প্রেম করে তাহলে সেটা তো নিষিদ্ধ তাদের জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে ছেলে প্রেম করবে তার দুর্বল জায়গা তৈরি হয়, সে কখনোই তার গার্লফ্রেন্ডকে রেখে এইভাবে মানে আত্মঘাতী হবে না। আবু সাইদের বডি ল্যাঙ্গুয়েজ, পুলিশকে পেটানো, হাত তুলে দেওয়া, সে চাইছিলই তাকে যেন হত্যা করা হয়। পুলিশ হত্যা না করলেও তার সহযোগীরা কিন্তু ঠিকই তাকে হত্যা করেছে এবং সেটাকে ইস্যু করে সরকার ফেলে দিয়েছে। এবার কোনো সুস্থ মানুষ তো এরকম আত্মহুতি দেবে না, তার জন্য প্রয়োজন হবে প্রলোভন, জান্নাতের প্রলোভন। ইসলামিক সন্ত্রাসীরা যেভাবে জিহাদিদেরকে রিক্রুট করে তা আপনারা জানেন। অর্থাৎ এই পৃথিবীতে কোনো পাওয়ার দেওয়ার কিছু নেই, ইসলামের খেদমতের জন্য জীবন দিয়ে দিতে হবে, মানুষকে হত্যা করতে হবে, নিজে মরে যেতে হবে, যেটা সকল জঙ্গিরা, ইসলামিক জঙ্গিরা করে থাকে। আবু সাইদ তার ব্যতিক্রম নয়। কিন্তু এই বিষয়টিকে সামনে রেখে জামাত খুব ভালোভাবে বাংলাদেশের মানুষকে বোকা বানাতে পেরেছে। অর্থাৎ তাকে মজলুম হিসাবে, নির্যাতিত হিসাবে দেখানো হয়েছে। আমরা পুলিশ রিপোর্ট, ময়নাতদন্ত সব কিছু থেকে স্পষ্ট হচ্ছে পুলিশ আসলে মারণঘাতী কোনো আক্রমণ তার উপরে করেনি। ঢিল ছোড়াছড়ি হয়েছে, পিটাপিটি হয়েছে, সে পুলিশ পিটিয়েছে, পুলিশ তাকে পিটিয়েছে। এরপরে শোনা গেল যে সে মারা গেছে। মারা যাওয়ার রহস্য কিন্তু একদিন এই বাংলাদেশে উদ্ঘাটিত হবে। যদিও জুলাই জঙ্গিরা এই হত্যাকে নিয়ে অনেক ফসল তাদের ঘরে তুললেও যথাযথ তদন্ত করা হয়নি। অন্যান্য জুলাই জঙ্গি যারা এইভাবে আত্মঘাতী হতে গিয়ে মারা গেছিল, তদন্ত হয়নি পুলিশ হত্যার। এগুলো কেন হয়নি তার উত্তর একদিন নিশ্চয়ই আমরা পাবো, অবশ্যই পাবো, কোনো কিছুই বাদ যাবে না। ইসলামিক রাজনীতি যারা করে তারা মূলত ইসলামের জন্য রাজনীতি করে না, তাদের আদর্শিক দুর্বলতা আছে, তারা ব্যর্থ, গুপ্ত, তাই ধর্মকে সামনে রেখে তাদের যে অসৎ উদ্দেশ্য সেটি চরিতার্থ করার জন্যই মানুষকে বোকা বানায়। এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সে হোক হিন্দু, সে হোক মুসলিম, সে হোক খ্রিস্টান, ধর্মের বিষয়ে কোনো কথা আসলে সেটাকে মানে গিলেই শুধু খায় না, এটাকে একদম পূর্ণ বৈধতা দেয়। তো জামাত ইসলামী, হেফাজত, চরমোনাই এরা বেশ ভালোই ব্যবসা করে যাচ্ছে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে। যদি এটা ক্ষণস্থায়ী, একটা সময় মানুষ
এই ভণ্ডামিগুলো বুঝতে পারবে এবং তখন নগদে তাদেরকে যে উত্তম মধ্যম দেবে সেটা অতীতের ইউনুসের হারে সুদ বিবেচনা করলে আর কি, সুদে আসলে তারা এটার প্রাপ্য তারা বুঝে পাবে। দেখুন, জামাত ইসলামের রাজনৈতিক যে ধৃষ্টতা তা আপনারা জানেন, তারা মার কাঠ এগুলোতে বিশ্বাস করে, তারা গুপ্ত থেকে সামনে আসে এবং আবার গুপ্ত হয়ে যায়, এইভাবেই গেরিলা কায়দায় তারা এই দেশের মানুষদেরকে বোকা বানায়, রক্ত ঝরায়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু মুখে বলে না যে আমরা গণতন্ত্র চাই না। তারা খিলাফতে বিশ্বাস করলেও তাদের রাজনৈতিক ইশতেহারে আপনি খিলাফতের কথা পাবেন না, কারণ পশ্চিমা বাবাদের খুশি করতে হবে। জামাত ইসলামী যেরকম 1971-এর মহান মুক্তিযুদ্ধে নির্লজ্জভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছিল, শুধু পক্ষই নেয়নি, গণহত্যায় অংশগ্রহণ করেছিল, সেই জামাত ইসলামী এই বাংলাদেশে রাজনীতি করছে। এখন পাকিস্তানের যেহেতু কিছু দেওয়ার নাই, তাদের তেমন কোনো প্রভাব নেই, তাই আমেরিকার দালালি করে। অন্যান্য পশ্চিমা দেশকে বোঝায় যে আমরা মডারেট মুসলমান, আমরা সুন্দর একটা ইসলামিক দেশ চাই যেখানে আসলে হত্যা, ঘৃণা এগুলো থাকবে না, জিহাদ থাকবে না, থাকবে না খিলাফত। বস্তুত তারা গণতন্ত্রকে পুঁজি করে ক্ষমতা দখল করে খিলাফত প্রতিষ্ঠিত করতে চায় এবং খিলাফতের জন্য গণতন্ত্র সহ মানবরচিত সকল মতবাদ জাহিলিয়াত মানছে যারা, মানবে যারা, জাহিলিয়াত মানছে যারা, মানবে যারা, গণতন্ত্র মানছে যারা, মানবে যারা, গণতন্ত্র মানছে যারা, মানবে যারা। অতীতে আপনারা দেখেছেন এবি পার্টি বা এনসিপিকে যেভাবে জামাত শিবিরের অঙ্গ সংগঠন দেখলেন, যেভাবে আবু সাইদকে তাদের রাহবর পিনাকি স্বীকার করে নিল জামাত শিবির ছিল, তো এ থেকে আমরা কি বুঝলাম? আপনি জানেন না, আপনার চারপাশে যারা ধর্মের নামে আসে, এমনকি নাস্তিকদের, সমকামীদের মধ্যেও তাদের গোষ্ঠী আছে, তাদের টিম আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে অর্থ প্রাপ্তি এবং দালালি করা।